বাংলাদেশ ক্রিকেটের সাথে সংকট শব্দটার কানেকশন বেশ পুরনো। বোর্ড পলিটিক্স, প্লেয়ারদের ইগো কিংবা বাজে কোনো টুর্নামেন্ট, এসব আমাদের ক্রিকেটে নতুন কিছু না। আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় সমস্যা হলো এসব ঝামেলা এখন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তাই আজকের এই এপিসোডের উদ্দেশ্য খুব সিম্পল। আসলে কি ঘটছে, কোথা থেকে এসবের শুরু, আর এর শেষই বা কোথায় হতে পারে, সেটা একটু ব্যবচ্ছেদ করে দেখা। যে কোনো জাতীয় দলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ডোমেস্টিক স্ট্রাকচার। বাংলাদেশে এই কাঠামোর মূল ভিত্তি মূলত 4টা টুর্নামেন্ট। ফার্স্ট ক্লাস বা টেস্ট টুর্নামেন্ট 2টা, 1 ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল, এবং 2 বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। লিস্ট এ অথবা ওডিআই টুর্নামেন্টও 2টা, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ডিপিএল, আর আছে বিসিএল ওয়ানডে। আর টি20তে বলার মতো কোনো টুর্নামেন্ট হয় না বলতে গেলে। এই কয়টা টুর্নামেন্টেই মূলত জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়, কিংবা অন্তত নিজেদের প্রমাণ করার সবচাইতে বড় জায়গা এগুলোই। এগুলোর মধ্যেই আবার পুরো স্ট্রাকচারের প্রাণ বলতে গেলে ডিপিএল। কিন্তু 2025 সালের অক্টোবরে আবাহনী, মোহামেডান সহ প্রায় 38টি ক্লাব অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর মধ্যে আবার 7টা ডিপিএল ক্লাবও রয়েছে। শুধু ডিপিএলই নয়, তারা একদম জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। এই বিদ্রোহের কারণ ছিল 2025 সালের অক্টোবরের বিসিবি নির্বাচন। ক্লাবগুলো এই নির্বাচনকে ইললিগাল বলে দাবি করে। অন্যদিকে স্বাভাবিকভাবেই বিসিবি দাবি করে নির্বাচনটা সম্পূর্ণ বৈধ। সাধারণ ফ্যান হিসাবে কে ঠিক, কে ভুল, কে বৈধ, কে অবৈধ, সেটা নিরূপণের দায়িত্ব আমাদের না। আমাদের কাজ মূলত এই দা কুমড়ার মারামারিতে আসল ক্ষতিগ্রস্ত কারা সেটা দেখা। বোর্ড আর ক্লাব কর্তাদের এই ইগো আর ক্ষমতার লড়াইয়ে মাঝখান থেকে বলি হলো সেসব তরুণ ক্রিকেটাররা, যাদের রুটি-রুজি আর ক্যারিয়ারের স্বপ্ন এই লিগগুলোকে ঘিরেই। এরপর 2026 সালের জানুয়ারিতে আসে সেকেন্ড ওয়েভ। এবার ঝামেলা খোদ বিপিএলে। খেলোয়াড়রা বিপিএল খেলতে অস্বীকৃতি জানায়। এই ঘটনার ঠিক কয়েকদিন আগে ফেরত যাওয়া যাক। ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতাকে মুস্তাফিজকে রিলিজ করার আদেশ দেয়। এর ফলে বিসিবি বলে, যেহেতু আমাদের একজন প্লেয়ার ইন্ডিয়া খেলতে পারবে না, সেক্ষেত্রে আমরাও পুরো টিম নিয়ে ভারতে খেলতে যাচ্ছি না। এরপর বোর্ডের ডিসিশনকে ক্রিটিসাইজ করে তামিম। তারপর বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এরপর আমরা দেখতে পাই বেশ কয়েকজন ক্রিকেটার প্রায় একই ঘটনার পোস্ট দিয়ে নাজমুল ইসলামের নিন্দা জানায়। তার ঠিক কিছুদিন পর এক প্রেস কনফারেন্সে নাজমুল ইসলামকে জিজ্ঞেস করা হয় বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। এর উত্তরে নাজমুল ইসলাম বলে বসেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বিসিবির একজন ডিরেক্টর এই কথা হয়তো পাবলিকলি বলতে পারেন না, কিন্তু এই পুরো সেলুকাসের পর স্বাভাবিকভাবেই বোঝা যায় খোদ ক্রিকেটেও রাজনীতির প্রভাব কতটা। 2025 সালের জুনে বিসিবি মিরাজকে ওডিআই ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেয়। ক্যাপ্টেন হিসাবে মোট 16টি ওয়ানডেতে তার জয় মাত্র 5টায়। ক্যাপ্টেন থাকা অবস্থায় নিচের ব্যাটিং পজিশন চেঞ্জ করতেন হর হামেশাই। বোলিংয়ে আসতেন উইকেট পড়ার সাথে সাথেই, যাতে পরবর্তী ব্যাটার সেট হওয়ার আগেই নিজেই উইকেট বাগিয়ে নিতে পারেন। ক্যাপ্টেন্সিতে ব্লান্ডার তো ছিল রেগুলার জিনিস, কিন্তু বিসিবির কাছে তার চেয়ে বেটার কোনো বিকল্প নেই। এর কারণ খুঁজতে গেলে কয়েক বছর আগে যাওয়া দরকার। গত প্রায় 2 দশক ধরেই বাংলাদেশ ক্রিকেট মানেই মূলত 5টা নাম, ভক্তরা যাদের ডাকে পঞ্চপাণ্ডব নামে। তাদের ক্যারিয়ারের শেষে সবচাইতে বড় সমালোচনা ছিল যে তাদের একচেটিয়া আধিপত্য দলে নতুনদের ঢোকার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা ছিল। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও সিনিয়ররা খেলত। বেঞ্চকে পরীক্ষা করার কোনো সুযোগই ছিল না তখন। এদিকে ঘুরে ফিরে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন সেই 5 জনের কেউ না কেউ হতোই। এর ফলে দিন শেষে পাইপলাইনে ভালো ক্যাপ্টেন অথবা পর্যাপ্ত ভালো প্লেয়ার কেউই নেই। প্রচণ্ড চাপে দল থেকে বাদ পড়লে এরা আবার ইগো দেখাতেন। অনেকের স্ত্রীরা আবার ফেসবুকে পোস্টও দিতেন। এমনকি দলে কামব্যাক করার পর বাজেভাবে হারতে থাকা ম্যাচে সেঞ্চুরি করে বনু উল্লাস করেছেন একজন। এই পঞ্চপাণ্ডবরা নিশ্চয়ই ম্যাচ পারফর্মার, কিন্তু ম্যাচ উইনার কয়জন? অনেক ম্যাচ এরা জিতিয়েছেন, কিন্তু কয়টা ম্যাচ এদের কারণে বাংলাদেশ হেরেছে তার কোনো পরিসংখ্যান নেই। এই 5 জনের আমলেই কিন্তু 2টা শব্দ ক্রিকেট মহলে পরিচিতি পায়: সম্মানজনক পরাজয়। কথা শুনে মনে হতেই পারে সম্মানজনকভাবে ম্যাচ হারলে বোধহয় সেটা ম্যাচ রেকর্ডে উল্লেখ থাকে। মূলত এই মেন্টালিটির কারণেই যে ট্রানজিশন পিরিয়ডটা খুব ধীরে ধীরে হওয়ার কথা ছিল, সেটা একদম হুট করে চলে এসেছে। সিনিয়ররা সবসময় খেলবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের জায়গা নেওয়ার জন্য পেছনের জেনারেশনকে কখনোই সেভাবে তৈরি করা হয়নি। বর্তমান স্কোয়াডের দিকে তাকালেই সেটা খুব স্পষ্টভাবে চোখে পড়ে। এবার আসা যাক মিডিয়ায়। বাংলাদেশ ক্রিকেট মিডিয়া নিয়ে এমন একটা স্পেসিফিক ব্যাপার আছে যা নিয়ে এখন অবশ্য কিছুটা কথাবার্তা হয় ঠিকই, কিন্তু আগে খুব একটা উচ্চবাচ্য হতো না। আর এর পেছনের কারণটাও খুব পরিষ্কার। যারা এই টপিকটা নিয়ে কথা তুলবে তারাই বর্তমান ইকোসিস্টেম থেকে সবচাইতে বেশি সুবিধা লুটে নিচ্ছে। আমাদের স্পোর্টস মিডিয়ার সাথে বিসিবির সম্পর্কটাকে এক কথায় বলা যায় লাগামহীন। বোর্ড কর্মকর্তা, ড্রেসিং রুম, এমনকি প্লেয়ারদের কাছে সাংবাদিকদের একটা ওপেন অ্যাক্সেস আছে, যা বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলোয়াড়ি দেশগুলোতে চিন্তাও করা যায় না। আর এই অ্যাক্সেসটাই হলো মূল সমস্যা।
সাংবাদিক হিসেবে আপনার কাজ করার সুযোগ যখন বিসিবি এবং খেলোয়াড়দের গুড বুকে থাকার উপর নির্ভর করে, তখন আপনি স্বাভাবিকভাবেই এমন কিছু প্রকাশ করা থেকে বিরত থাকবেন যা সেই সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। বাংলাদেশের স্পোর্টস মিডিয়া অনেকাংশে একটা সেলিব্রেশন মেশিনে পরিণত হয়েছে। প্রস্তুতি ম্যাচে কোনো একটা বোলার একটা উইকেট পেলেই বিশাল হেডলাইন, নেটে কোনো একজন ব্যাটার একটা বাউন্ডারি মারলে সেটা নিয়ে আলাদা সেগমেন্ট। আর ব্যাপারটা শুধু ক্রিকেটের মাঝেই সীমাবদ্ধ নেই, কোন ক্রিকেটারের গাড়ির রং কী বা সেই ক্রিকেটের সাধারণ মানুষের মতো রাস্তা পার হচ্ছেন কিনা, এগুলোই বাংলাদেশের স্পোর্টস সাংবাদিকতার হট টপিক। কোচিং ফিলোসফি, ডেভেলপমেন্ট স্ট্রাকচার কিংবা একটা ভালো সিরিজের পর কেন প্রমিজিং ইয়াংস্টাররা হারিয়ে যায় তা নিয়ে ইনডেপথ এবং কোয়ালিটি কন্টেন্ট আপনি খুব একটা কোথাও দেখতে পাবেন না। একটা ক্রিকেট ইকোসিস্টেমের অন্যতম বড় একটা স্টেক হোল্ডার মিডিয়া। সেই মিডিয়ারই এই হাল হলে সেই ইকোসিস্টেমেরই কী হাল সেটা বলাই বাহুল্য। কিন্তু এর ভেতরের সমস্যাটা আরও গভীর। এই মিডিয়া এনভায়রনমেন্ট মোটেও নিউট্রাল না। স্পোর্টস প্রেসের একটা অংশ মূলত খেলোয়াড়দের নির্দিষ্ট কিছু দলের সাথে নিজেদের যুক্ত করে নিয়েছে। বিসিবির সিদ্ধান্তের ওপর কলকাঠি নাড়া এই একই নেটওয়ার্ক কিন্তু কিছু নির্দিষ্ট সাংবাদিক এবং মিডিয়া হাউসের সাথেও গিভ অ্যান্ড টেক সম্পর্ক মেনটেন করে। আর এই সম্পর্কই নির্ধারণ করে দেয় কোন খবরটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হবে আর কোনটা মাটির নিচে চাপা পড়ে যাবে। এই উইন উইন সিচুয়েশনে সবাই জিতে। জেতে না শুধু বাইরে থেকে খেলা দেখা বোকা ফ্যানরা। যে মিডিয়ার হওয়ার কথা ছিল একটা ওয়াচডগ, আর সেই মিডিয়াই ক্রিকেটের ফল আউটের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর আসা যাক 2025 বিসিবির নির্বাচনে। 2025 সালের বিসিবির নির্বাচন পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত এক অধ্যায়ে। ভোটাভুটি বৈধ হয়েছে কি হয়নি সেই প্রশ্নে আমরা যাচ্ছি না। সাধারণ ভক্ত হিসাবে আমাদের কনসার্ন পুরো ক্রিকেটকে নিয়ে। কারণ এই কাদা সরাসরিতে হয়তো কর্তাদের কয়টা পয়সা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্রিকেটই। কিছুদিন আগে নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী বিসিবির নির্বাচনের আনুষ্ঠানিক তদন্তের জন্য 5 সদস্যের একটা জুডিশিয়াল কমিটি গঠন করেন। ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নজরদারি বা নিষেধাজ্ঞার সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়া যায় না। 2025 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দৃশ্যমান রাজনৈতিক ফিগারে পরিণত হয়েছেন। তিনি বিসিবির পরিচালক পদের জন্য লড়েছেন। নির্বাচন নিয়ে আপত্তি তোলা ক্লাবগুলোর জোটের নেতৃত্ব দিয়েছেন। সরকারি দলের রাজনীতির সাথে তার কানেকশনের কথা এখন ওপেন সিক্রেট। হয়তো তার উদ্দেশ্যও ভালো, হয়তো তিনি ক্রিকেটে প্রকৃত রিফর্ম আনতে চাইছেন। কিন্তু অনেকেই মনে করেন ক্রিকেট প্রশাসনে তামিমের এই প্রবেশ এবং তাকে ঘিরে সিনিয়র খেলোয়াড়দের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে সেটা এক্সিস্টিং সিস্টেমকে ভাঙার চেয়ে বরং সেটাকে রিপ্লেস করে নতুন একটা সিস্টেম দাঁড় করানোর প্রক্রিয়া। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন কিন্তু তামিমের কাছের লোক। এই কোয়াবের পাওয়ার ডেমনস্ট্রেশন আমরা আগেই দেখেছি। দিন শেষে ক্রিকেটের এই ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলের বলি নিশ্চিতভাবে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। অনেক স্পন্সর আর ব্রডকাস্টার অলরেডি ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তরুণ খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ হারাচ্ছে। এপিসোড 13-এ বলেছিলাম ইতালির ফুটবল ধ্বংসের পেছনে রুট লেভেল ধ্বংসের দায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেটও ঠিক একই পথে হাঁটছে। আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটাই ডিজাইন করা হয়েছে ধ্বংস হওয়ার জন্য। তাই বর্তমান সময়ে এসে কে ঠিক বা কে ভুল সেটা এখন আর ম্যাটার করে না। একটা চেয়ার নিয়ে বসে থাকবো, কি করবো? আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো।